আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত অর্থাৎ 1971 সাল থেকে 2026 সাল পর্যন্ত এই পর্যন্ত 8টা পে স্কেল ঘোষণা হয়েছে। কোনো পে স্কেলে এরকম বিভৎস রণক্ষেত্র ঘটে নাই, যেটা ঘটছে নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে। নবম পে স্কেল দাবিটা যৌক্তিক, ন্যায্য সরকারি কর্মচারীদের জন্য। সরকারি কর্মচারী বলতে 11তম গ্রেড থেকে 20তম গ্রেডে যে সকল কর্মচারীরা চাকরি করেন, অর্থাৎ তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীরা, তাদের দাবিটা কিন্তু ন্যায্য। সেটা পে স্কেলের যারা বিরোধিতা করছেন বা ঘোষণাতে যারা বিরোধিতা করছেন তারাও এটা স্বীকার করছে, সমগ্র অর্থনীতিবিদ স্বীকার করছে, সমগ্র বিশ্লেষকরা এটা স্বীকার করছে যে তাদের দাবিটা ন্যায্য, অর্থাৎ কর্মচারীদের। 8টা পে স্কেল বাস্তবায়ন হয়েছে, যে সরকারই বাস্তবায়ন করুক না কেন, যখন যে সরকার ছিল এই 8টা পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে তারা কিন্তু ঘোষণা দিয়েছেন এবং বাস্তবায়নও করেছেন। কিন্তু নবম পে স্কেলের ক্ষেত্রে ব্যতিক্রমী ঘটনা ঘটতে যাচ্ছে, যে কারণে আমি এটাকে পে স্কেল কেলেঙ্কারি বলছি। অর্থাৎ 1 থেকে 8তম গ্রেডের 8টা যে পে স্কেল ঘোষণা হয়েছে, যে সরকার ঘোষণা দিয়েছে তারা নিয়মমাফিক করে গেছে। এতটা উত্তেজনাপূর্ণ এবং বিভৎস ঘটনা তখন ঘটে নাই, যেটা নবম পে স্কেলের ক্ষেত্রে ঘটছে। যদি এই অন্তর্বর্তী সরকার অর্থাৎ ডক্টর ইউনূসের সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা, ওনার আমলে ঘোষিত পে স্কেলটা ঘোষণা না করা হয়, প্রজ্ঞাপন জারি করা না হয়, তাহলে এটা হবে নবম পে স্কেল কেলেঙ্কারি। বিষয়টা আমরা একটু বুঝিয়ে বলছি। সেটা হলো এই যে নবম পে স্কেলের দাবির জন্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন, সংগ্রাম, সমাবেশ, মহাসমাবেশ, আলটিমেটাম বা সচিবালয় ঘেরাও বা প্রধান উপদেষ্টার কার্যালয়ে অবস্থান কর্মসূচি, কর্মবিরতি, এই বিষয়গুলো ঘটছে। তাদেরকে কিন্তু রাষ্ট্রের ঊর্ধ্বতন যে সকল কর্তৃপক্ষ পে স্কেলের সাথে সংশ্লিষ্ট, সরকার থেকে তাদের সাথে যোগাযোগ করে একটা সমাধানে আসে। কিন্তু এই ক্ষেত্রে বিষয়টা ব্যতিক্রম। কিছুটা ব্যতিক্রম হলো এটাই যে এই সরকার যখন বাংলাদেশের অর্থনীতি রিজার্ভের পরিমাণ ছিল কম, তখন পে কমিশন গঠন করছে পে স্কেল দেওয়ার জন্য। আচ্ছা, সাধারণ অর্থে একটু ভাবুন তো, পে কমিশন কখন গঠন করা হয়? পে স্কেল দেওয়ার জন্য কিন্তু পে কমিশন গঠন করা হয়। সেটা না করে পে কমিশন গঠন করলো, চূড়ান্ত রিপোর্ট পেল, এখন প্রজ্ঞাপন জারিতে বাধা হয়ে দাঁড়ালো কিছু সংস্কার বিরোধী, যারা বাংলাদেশেরও সংস্কার চায় না, যারা এই সরকারি কর্মচারীরা তারা যে দীর্ঘদিন বৈষম্যের শিকার, এটাও তারা উপেক্ষা করছে, মেনে নিতে পারছে না যে সরকারি কর্মচারীরা কেন এত সুযোগ সুবিধা পাবে। আরে সরকারি কর্মচারীরা যেটুকু সুযোগ সুবিধা পাবে সেইটুকু দিলেই তো তারা খুশি। দ্রব্যমূল্যের সাথে, জীবনযাপনের সাথে, চিকিৎসার সাথে, শিক্ষার সাথে, বাসা ভাড়ার সাথে কোনোটার তো সামঞ্জস্য নেই। আপনি যে বিদ্যমান বেতন কাঠামো আছে, ওই বেতন কাঠামোতে আসলে সরকারি কর্মচারীরা তাদের জীবন ধারণ করা আদৌ কি সম্ভব? সম্ভব না। একটা জেলা শহরে থেকে পারিবারিক যে খরচগুলো আছে এগুলো মিটিয়ে চলা আসলে খুবই ডিফিকাল্ট। একজন সরকারি কর্মচারী, তাকে চলতে হয় কোম্পানির থেকেও লো কোয়ালিটির চাকরিজীবীদের মতো, যে কারণে তারা আন্দোলনে যেতে বাধ্য হয়েছে। 6 তারিখ শুক্রবার তাদের যে সমাবেশ কেন্দ্র শহীদ মিনারে, সেখান থেকে ভোকা মিছিল নিয়ে, থালাবাটি নিয়ে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি নিয়েছিলেন। সেখানে কি হলো আমরা দেখছি, সারা বাংলাদেশ দেখছে, সারা পৃথিবী দেখছে। তাদেরকে জলকামান, সাউন্ড গ্রেনেড, বিভিন্ন রকম আগ্নেয়াস্ত্র দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়েছে। অনেকে আহত হয়েছেন, তবে সরকারি হিসেব মতে 32 জন আহত হয়েছেন
ঢাকা মেডিকেলে যারা ভর্তি আছেন, বিষয়টা আসলে খুবই খারাপ। তো এই সরকারের প্রতি আমি আহ্বান জানাবো, যদি কমিশন গঠন করেন বা তার জন্য বাজেট রাখেন বা অর্থ সংস্থান হয়ে থাকে, তাহলে প্রজ্ঞাপনটা জারি করুন দয়া করে, এই বৈষম্যকে দূর করার জন্য, সংস্কারের জন্য এবং তাদের ন্যায্য এবং যৌক্তিক দাবিকে মাথায় রেখে। তা নাহলে পরিস্থিতি আরো ভয়াবহের দিকে যাবে। কারণ সরকারি কর্মচারীদের আপনি মারছেন বা যারাই মারুক না কেন আইন শৃঙ্খলা রক্ষার অজুহাতে, এটা আসলে খারাপের দিকে যাচ্ছে। তারা আরো সংঘবদ্ধ হচ্ছে, শক্তিশালী হচ্ছে। এটাকে ব্যালেন্স করুন। আমরা আশা রাখবো বা সরকারি কর্মচারীরা আশা রাখবে যে আগামী সময়ের ভিতরে, আগামী যে সময়টা আছে এই সময়ের ভিতরে সরকারি কর্মচারীরা অবশ্যই তাদের যৌক্তিক দাবি, ন্যায্য অধিকার, সংস্কার মুক্ত, বৈষম্য মুক্ত একটা পে স্কেল পাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভালো থাকবেন।